প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়ছো, ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে থার্ড সেমিস্টারে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 100% কমনযোগ্য এমসিকিউ এবং স্তম্ভ মেলাও, প্রবাহচিত্র, সত্য মিথ্যা, যত রকম টাইপের প্রশ্ন তোমাদের এমসিকিউতে আসবে আজকে আলোচনা করব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। চ্যাপ্টারের নাম হলো লেনদেন ব্যালেন্স ও বিনিময় হার। প্রথম প্রশ্ন রয়েছে, লেনদেন ব্যালেন্স হলো একটি ড্যাশ ধারণা। উত্তর হবে প্রবাহ ধারণা। 2 নম্বর প্রশ্ন, কোনো দেশের অধিবাসীদের সঙ্গে পৃথিবীর অন্য সকল দেশের অধিবাসীদের যাবতীয় অর্থনৈতিক লেনদেনের রীতিবদ্ধ হিসাবকে কি বলা হয়? উত্তর হলো লেনদেন ব্যালেন্স। আগে একটি বলে নিই তোমাদের, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও তোমারই উপযোগী আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। এছাড়াও ইকোনমিক্স ছাড়া যদি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান, সোশিওলজি, নিউট্রিশন, জিওগ্রাফি প্রতিটি সাবজেক্টের সাজেশান তোমরা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। এই চ্যানেলের বিশেষত্ব হলো পরীক্ষায় আসার সম্ভাবনা 100% এমন খুব কম সংখ্যক প্রশ্ন আপলোড করা হয়। পরবর্তী প্রশ্ন, বৈদেশিক মুদ্রার আগমন হিসাবের কোন দিকে নথিভুক্ত করা হয়? উত্তর হলো পাওনার দিকে। যে সমস্ত লেনদেন বিওপিতে ভারসাম্য তৈরির জন্য করা হয় তাদের কি বলা হয়? উত্তর হলো সমন্বয় বিধানকারী। পরের প্রশ্ন, দৃশ্য বাণিজ্য ব্যালেন্স, অদৃশ্য বাণিজ্য ব্যালেন্স এবং একতরফা হস্তান্তরের নিট মূল্য কি? উত্তর হলো চলতি খাতের ব্যালেন্স। এগুলোকে সব চলতি খাতের ব্যালেন্স বলা হয়। স্বয়ংভূত দফাগুলি কিভাবে শ্রেণীবদ্ধ করা হয়? উত্তর হলো অ্যাবভ দ্য লাইন দফা। পরের প্রশ্ন, দ্রব্য সামগ্রীর আমদানির চেয়ে দ্রব্য সামগ্রীর রপ্তানির উদ্বৃত্তের অবস্থাকে কি বলা হয়? বাণিজ্য উদ্বৃত্ত। কোন বিষয় একটি দেশের আর্থিক পাওনা ও দায় সম্পর্কে বিবেচনা করে? উত্তর হলো মূলধনী দফা। পরের প্রশ্ন, বাণিজ্য ব্যালেন্স কিভাবে পরিমাপ করা হয়? উত্তর হলো দ্রব্য সামগ্রীর রপ্তানি ও আমদানির পার্থক্যই হলো বাণিজ্য ব্যালেন্স। পরবর্তী প্রশ্ন, লেনদেন ব্যালেন্সে ঘাটতি অথবা উদ্বৃত্ত ঘটে কী ধরনের লেনদেনের জন্য? উত্তর হলো স্বয়ংভূত। বিওপি এর চলতি হিসাব বা খাতে কি নথিভুক্ত করা হয়? উত্তর হলো দ্রব্য সামগ্রীর আমদানি ও রপ্তানি, সেবা কার্যের আমদানি ও রপ্তানি, বিদেশিদের নিকট প্রাপ্ত একতরফা হস্তান্তর। পরবর্তী প্রশ্ন, চলতি দফায় ঘাটতি বলতে কি বোঝায়? চলতি খাতে বৈদেশিক মুদ্রার প্রাপ্তি বৈদেশিক মুদ্রার খরচের চেয়ে কম, চলতি খাতে দেনার দফা পাওনার দফার চেয়ে বেশি। পরের প্রশ্ন, বিনিময় হার বলতে কি বোঝায়? যে হারে বৈদেশিক মুদ্রার কেনাবেচা হয় বা অপর কোনো বৈদেশিক মুদ্রার দাম মেটাতে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার পরিমাপ, কিংবা বৈদেশিক মুদ্রার মূল্য মেটাতে প্রয়োজনীয় দেশীয় মুদ্রার পরিমাণ। পরবর্তী প্রশ্ন, ভারসাম্য বিনিময় হার ব্যবস্থা কার দ্বারা বিনিময় হার নির্ধারিত হয়? উত্তর হলো চাহিদা ও যোগানের বাজারি শক্তি দ্বারা। যখন আন্তর্জাতিক বাজারে দেশীয় মুদ্রা কোনো বিদেশি মুদ্রার সাপেক্ষে বেশি মূল্য অর্জন করে সেই অবস্থাকে কি বলা হয়? মুদ্রার অধিমূল্যায়ন। কোনো দেশের লেনদেন ব্যালেন্সে কোন বিষয়টি সমন্বয় বিধানকারী লেনদেন? উত্তর হলো আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে ঋণ।
বৈদেশিক মুদ্রার যোগান রেখাটি কেমন? উত্তর হলো ঊর্ধ্বমুখী ঢাল বিশিষ্ট। 16-17 দুটি প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দ্রব্য ও সেবা কার্যের আমদানি বৈদেশিক মুদ্রার কি বাড়ায়? উত্তর হলো চাহিদা। কোন দেশের আয়, উৎপাদন ও নিয়োগে কোন দফা প্রত্যক্ষ বা সরাসরি প্রভাব আছে? উত্তর হলো চলতি দফা। কোন দেশের লেনদেন ব্যালেন্স কোনো ফিসকাল বছরের কোন দফাগুলি নথিভুক্ত করে? উত্তর হলো দেশটিতে এবং দেশটি থেকে বৈদেশিক মুদ্রার আগমন ও বহির্গমন। চলতি এবং মূলধনী উভয় দফাতেই কোন লেনদেন ঘটে থাকে? উত্তর হলো সমন্বয় সাধনকারী ও স্বয়ংভূত। বাজারের অবাধ শক্তি দ্বারা কোন মুদ্রার দাম অপর কোন মুদ্রার সাপেক্ষে নির্ধারিত হওয়ার ব্যবস্থাকে কি বলে? উত্তর হলো নমনীয় বিনিময় হার। পরের প্রশ্ন, বৈদেশিক মুদ্রার যোগান রেখা কেমন হয়? ঊর্ধ্বমুখী ঢাল বিশিষ্ট। বৈদেশিক মুদ্রার যোগানের উৎস কি? দ্রব্য ও সেবা কার্যের রপ্তানি কিংবা বিদেশ থেকে একতরফা হস্তান্তর, অবশিষ্ট বিশ্ব থেকে ঋণ গ্রহণ। পরের প্রশ্ন, ভারসাম্য বিনিময় হার কার দ্বারা নির্ধারিত হয়? উত্তর হলো বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান। পরবর্তী আর এক ধরনের প্রশ্ন, সত্য মিথ্যা নির্বাচন। আমি বিনিময় হারের সর্বমান ব্যবস্থা হলো নমনীয় বিনিময় হার ব্যবস্থার পুরনো প্রকার ভেদ বা রূপ। উক্তিটি হলো মিথ্যা। মুদ্রার মূল্যের অবনতির ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই। সত্য। দেশীয় মুদ্রার মূল্যের হ্রাস ব্যক্তিগত বৈদেশিক বিনিয়োগ প্রণোদিত করে। সত্য। তাৎক্ষণিক বিনিময় হার হলো সেই বিনিময় হার যাতে আগাম লেনদেনকে মান্যতা দেওয়া হয়। মিথ্যা। বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা ঊর্ধ্বমুখী। মিথ্যা। বিমা ও ব্যাংকিং হলো নন ফ্যাক্টর সার্ভিসের উদাহরণ। সত্য। বাণিজ্য ব্যালেন্স হলো দৃশ্য রপ্তানি ও দৃশ্য আমদানির পার্থক্য। এটিও সত্য। অফিসিয়াল রিজার্ভের বৃদ্ধি হলো বিওপি ভারসাম্যের চিহ্ন। মিথ্যা। হিসাব শাস্ত্রের অর্থে বিওপি সর্বদাই ভারসাম্যে থাকে। এটি সত্য। মূলধনী দ্রব্যের রপ্তানি ও আমদানি মূলধনী দফায় অন্তর্ভুক্ত করা হয়। মিথ্যা। এবারে অ্যাজারশন এবং রিজনিং অর্থাৎ বিবৃতি ও কারণ। এতে হলো অ্যাজারশন, লেনদেন ব্যালেন্স দ্রব্য সেবা কার্যের সঙ্গে জড়িত লেনদেন নথিভুক্ত করে। রিজন হলো বাণিজ্য ব্যালেন্স ও অদৃশ্য ব্যালেন্স উভয়কেই অন্তর্ভুক্ত করে চলতি দফার ব্যালেন্স। এখানে তোমাদের লিখতে হবে এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা নয়। পরবর্তী আরেকটি দেওয়া আছে অ্যাজারশন। বৈদেশিক মুদ্রার চাহিদার বৃদ্ধি দেশীয় মুদ্রার সাথে মানে হ্রাস ঘটায় এবং রিজনে হলো বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি বিনিময় হারে বৃদ্ধি ঘটায়। এ এবং আর উভয়ই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। আরেকটি 3 নম্বর, বৈদেশিক বিনিময় হারকে বৈদেশিক মুদ্রার বাহ্যিক মূল্যও বলা হয়। রিজনে রয়েছে বিনিময় হার প্রকাশ করে দুটি দেশের মুদ্রার বিনিময়ের অনুপাত। এ মিথ্যে কিন্তু আর হলো সত্য। এইভাবে 4 দাগের আরেকটি প্রশ্ন দেওয়া আছে এবং এটি হলো লাস্ট প্রশ্ন, তোমরা দেখে নাও। সব শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।